14 অক্টোবর সকাল 7:45টায় আমরা ঢাকার মালিবাগ এরিয়া থেকে সদরঘাটের উদ্দেশ্যে বের হই চাঁদপুরগামী 7:20-এর লঞ্চ ধরার জন্য। সদরঘাটে গিয়ে আমরা ঠিক করি 7:20 নয় 8টার লঞ্চে উঠব। এর মধ্যে সদরঘাটেও বিভিন্ন লঞ্চগুলো ঘুরে ঘুরে একটু দেখব। সব লঞ্চ ঘুরে ঠিক করলাম বগদাদিয়া 7-ই উঠব, যা ঢাকা চাঁদপুরগামী অন্যতম বড় লঞ্চ। লঞ্চ ছাড়ার জন্য এখনও খানিকটা সময় বাকি, তাই আমরা ঘুরে ঘুরে পুরো লঞ্চ ঘুরে দেখছিলাম। এটা আমাদের প্রথম লঞ্চ জার্নি, তাই আমরা পুরো লঞ্চ প্রতিটা তালা ঘুরে ঘুরে দেখছিলাম। ডেক টিকিট ছিল 188 টাকা এবং নর্মাল চেয়ার সিটের দাম ছিল 250 টাকা। যেহেতু আমরা প্রথম লঞ্চ জার্নি করেছিলাম, তাই কোনো রিস্ক না নিয়ে আমরা নর্মাল চেয়ারের টিকিট কাটি 250 টাকা দিয়ে। যদিও পরে আমরা বুঝতে পারি নর্মাল চেয়ার সিটের কোনো অ্যাকচুয়ালি প্রয়োজনই ছিল না, ডেক টিকিট কাটলেই হয়ে যেত। এটা লঞ্চের দ্বিতীয় তলা। এখানে চাইলে মানুষ ফ্লোরিং করে বসে বা বিছানা চাদর পেতে বসে, চাইলে পাশের 2 সাইডের সিটেও বসতে পারে। সিঁড়ির 2 সাইডে অনেকগুলো করে লাইফ জ্যাকেট দেখা যাচ্ছিল। চলে আসলাম লঞ্চের এক সাইডের ছাদে, যা খুবই সুন্দর করে গাছপালা দিয়ে ডেকোরেটেড করা ছিল। আমাদের চাঁদপুর ভ্রমণের দিন সকালে পরিবেশটা খুবই সুন্দর ছিল। কুয়াশাচ্ছন্ন মেঘলা মেঘলা পরিবেশ, একদম পারফেক্ট একটা ডে লং ট্যুরের জন্য। যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে গেলে আমি ওয়াশরুম নিয়ে বেশ টেনশনে থাকি। এখানে লঞ্চের ওয়াশরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বিজনেস ক্লাসে ঢুকতেই হঠাৎ করে নাকে বদ্ধ একটা গন্ধ নাকে এসে বাড়ি লাগলো। বিজনেস ক্লাসের সিটগুলো বেশ আরামদায়ক ছিল এবং সেখানে মানুষের ভিড়ও খুব কম ছিল, কিন্তু বদ্ধ গন্ধ নাকে লাগাতে আমরা সেখানে আর বেশিক্ষণ অপেক্ষা করিনি, আমরা বাইরে চলে আসি দ্বিতীয় তলার লঞ্চের সামনের অংশে। এখানেও কিছু বসার সিট ছিল। একদম সকাল 8:35-এর দিকে ছেড়ে দিচ্ছে আমাদের বগদাদিয়া 7। আমরা ছুটে চললাম চাঁদপুরের দিকে। সকাল 10টার দিকে বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই সদরঘাট থেকে কিনে আনা আপেল আর লঞ্চের ক্যান্টিন থেকে কিনে আনা অমলেট, পাউরুটি ও 1 কাপ কফিতে ক্ষুধা মেটালাম। এগারোটা 40-এর দিকে পৌঁছে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। সদরঘাটে পৌঁছাতেই সবার প্রথমে একটা সিএনজিকে আমরা ঠিক করি। অনেক দামাদামি করে সিএনজিওয়ালা মামাকে আমরা 800 টাকা দিয়ে সারাদিনের জন্য ভাড়া করি। সিএনজি যাওয়ার সময় একটা ব্রিজ ক্রস করছিলাম। এখানে আমরা একটা নদী দেখতে পেলাম, এটা ডাকাতিয়া নদী। এখানে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ছবি তুললাম, ভিডিও করলাম। আমাদের প্রথম গন্তব্য ছিল লোহাগড়া মঠ। এটি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রাবাজার থেকে 1.5 কিলোমিটার দূরে অবস্থিত। শোনা যায় ডাকাতিয়া নদীর কূল ঘেঁষে জমিদার বংশের লোহা ও গড় নামের অত্যাচারী ও প্রতাপশালী 2 ভাই এই মঠগুলি নির্মাণ করেছিল। আমরা এসে দেখি মঠগুলোতে নির্মাণ কাজ চলছে, এগুলো আবার পুনরায় ঠিক করা হচ্ছে, তাই ভিতরে ঢোকা নিষিদ্ধ ছিল। আমরা তাই আশেপাশে ঘুরে ছবি টবি তুলে তারপর চলে এসেছিলাম। এই মঠগুলি প্রায় 200 বছরের পুরাতন এবং খুব সুন্দর শৈল্পিক কারুকার্য করা। আবার দেখলাম আশেপাশে অনেক আখ চাষ হচ্ছিল,
যারা আখ চাষি ছিল তারা তাদের আখ কেটে কেটে ওই লোহাগড়া মঠের সামনের উদ্যানে রাখছিল। তবে জায়গাটি আমরা যেরকম আশা করেছিলাম সেরকম কিছুই নয়। আশেপাশে 3টি মঠ ছাড়া আর কিছুই দেখার মতন নেই। আমাদের দ্বিতীয় গন্তব্য ছিল চাঁদপুরের ভুতুরে জঙ্গলবাড়ি করৈতলী জমিদার বাড়ি। 1220 সালে হরিশ্চন্দ্র বসুর হাত ধরে জমিদারদের করৈতলীতে প্রত্যাবর্তন। 1951 সালে শেষ জমিদার গোবিন্দচন্দ্র বসুর হাত ধরে সমাপ্তি ঘটে রাজ পরিবারের। প্রায় 300 একর জমির ওপর প্রতিষ্ঠিত জমিদার বাড়িটির অস্তিত্ব এখন সামান্য জায়গা জুড়ে। এই জমিদার বাড়িটি বাবুর বাড়ি নামে স্থানীয় মানুষদের কাছে বেশি পরিচিত। জমিদার বাড়িটিতে ঢুকতেই পুরো ভুলভুলাইয়া মুভির ফিল আসছিল। মনে হচ্ছিল এই কোথাও থেকে মঞ্জুলিকা টপকে পড়লো। এতই ভয় লেগেছিল যে আমি বাসায় আসার পরও বাড়িটির কথা ভুলতে পারছিলাম না। জমিদার বাড়িটির একদম পাশেই স্থানীয় মানুষদের অবাধ বসতি গড়ে উঠেছে, তাই এক প্রকার বলাই যায় যে এটা যথাযথভাবে সংরক্ষিত নেই। জায়গাটি যদি যথাযথভাবে সংরক্ষণ করার ব্যবস্থা নেওয়া হয় তবে আশা করা যায় আরো অনেক দর্শনার্থী চাঁদপুর আসবে করৈতলী জমিদার বাড়ি ঘুরে দেখতে। জমিদার বাড়িটি 3টি ভবন, একটি দুর্গা মন্দির, বাবুর দিঘির সাথে একটি শান বাঁধানো ঘাট ও একটি দরবার হল নিয়ে গঠিত। এছাড়াও করৈতলী বাজারের মধ্যখানে শ্মশানকালী মন্দির রয়েছে। 3 তলা বিশিষ্ট মূল ভবনটি ছিল জমিদারদের বসবাসের জন্য, আর দ্বিতীয় ও তৃতীয় ভবন ব্যবহার করা হতো মালামাল ও কারাগার হিসেবে ব্যবহারের জন্য। মূল ভবনটি 3 তলা বিশিষ্ট এবং 2 নং ও 3 নং ভবন 2 তলা বিশিষ্ট। এছাড়াও এ বাড়িতে একটি সুড়ঙ্গ পথ রয়েছে জমিদারদের আত্মগোপন করার জন্য, কিন্তু বর্তমানে এটি বালু দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। লোকমুখে কথিত আছে এখানে একটি আধার মানিকও মানে গুপ্তধন রাখার ঘরও রয়েছে। আমরা 2 তলা পর্যন্তই উঠেছিলাম, 3 তলায় আর উঠিনি। সিঁড়িটা ঝোপঝাড়ে ভর্তি ছিল, তাই আর 3 তলায় উঠতে ইচ্ছা করেনি। আমাদের তৃতীয় গন্তব্যস্থল ছিল রূপসা জমিদার বাড়ি। তবে ভুল করে আমরা রূপসা জমিদার বাড়িতে ঢুকে পড়লাম রূপসা নয়া বাড়িতে, যেটা একটা প্রাইভেট প্রপার্টি, যেটা আমরা ঢুকার পরে বুঝতে পারলাম যে আমরা ভুল জায়গায় এসে পড়েছি। তারপর তারা আমাদেরকে বলে দিল রূপসা জমিদার বাড়িটি কোথায়, এবং রূপসা নয়া বাড়ি থেকে একটু কাছে গিয়েই আমরা রূপসা জমিদার বাড়িটি খুঁজে পেয়ে গেলাম। রূপসা জমিদার বাড়ির গেট দিয়ে ঢুকতেই হাতের ডান দিকে একটি মসজিদ এবং হাতের বাম দিকে একটি কবরস্থান ছিল, যেখানে আমরা অনেক পুরাতন কিছু কবর দেখতে পেলাম। রূপসা জমিদার বাড়ি চাঁদপুর জেলার প্রাচীন জনপদ ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামে অবস্থিত। ব্রিটিশ শাসনামলে অর্থাৎ 18 শতকে আহম্মদ রাজা এইখানে জমিদার বাড়িটি নির্মাণ করেন। সত্যি বলতে করৈতলী জমিদার বাড়িটা এতটাই ভুতুড়ে ছিল যে প্রচন্ড ভয় লাগছিল। সেখান থেকে এসে রূপসা জমিদার বাড়িতে ঢুকেই মনটা ভালো হয়ে গেল। জমিদার বাড়িটিতে রয়েছে মোট 3টি আলাদা ভবন, টিনের তৈরি ঘর, পুকুরঘাট, মসজিদ, কবরস্থান এবং সবুজ মাঠ। আমরা একটা জানলা দিয়ে ভেতরে দেখছিলাম, ভেতরের জিনিসপত্রগুলো এখনো ঠিক পরিপাটি এবং সুন্দর অবস্থায় রয়েছে। তবে রূপসা জমিদার বাড়িতে অনেক ঢুকার ইচ্ছা থাকলেও সেখানে ঢুকতে দিচ্ছিল না, কারণ সেখানে বর্তমানে সরকারি ভূমি অফিসের কার্যক্রম চলে। এরপর একটি অটো নিয়ে আমরা চলে আসি বড় স্টেশনে।
মেঘনা ও ডাকাতিয়া তিনটি নদীর মিলনস্থল এ জায়গাটি মোলহেড নামেও পরিচিত। তখন প্রায় দুপুর 2টা বাজে, আমাদের প্রচণ্ড খিদা লেগেছিল। তো ঠিক করলাম যে বড় স্টেশনের পার্কে ঢোকার আগে আশপাশ থেকে আমাদের দুপুরের খাওয়াটি খেয়ে নিই। এই জায়গাতে কেবলমাত্র দুটোই হোটেল দেখা যাচ্ছিল এবং আমাদের বাজেটও কিছুটা কম ছিল, তাই আমরা ক্যাফে 4 স্টার হোটেলে ঢুকি। আমরা যেদিন আসি তার আগের দিনই চাঁদপুরে ইলিশ কেনা বেচা এবং ধরা একদম নিষিদ্ধ হয়ে গিয়েছিল। যদিও হোটেলে কিছু ইলিশ মাছ ছিল, তবুও আমরা ইলিশ মাছ অর্ডার না করে নর্মাল খাওয়াই অর্ডার করি। 2 প্লেট ভাত, একটা মুরগি, একটা সবজি, একটা ভর্তা আর ডাল, এটা দিয়েই আমাদের দুজনের 300 টাকার ভিতরেই লাঞ্চ হয়ে যায়। খাবারগুলো প্রচণ্ড ঝাল ছিল, তাই আমরা একটু মুখ ঠান্ডা করতে যাই একটি বিখ্যাত দোকান 1 মিনিটে, যেখানের আইসক্রিম খুবই বিখ্যাত। মিষ্টি জাতীয় খাওয়া নিষেধ বলে আমি খুব সামান্য একটু ট্রাই করি, তবে আমার কাছে আহামরি তেমন কিছু লাগেনি আইসক্রিমটি। আমি 10-এর মধ্যে 7 দিব। একটা আইসক্রিমের দাম 40 টাকা, সো আমার মনে হয় একবার ট্রাই করাই যায়। তারপর আবার রিক্সা করে আমরা চলে আসলাম বড় স্টেশন পার্কে। পার্কের সূর্যাস্তর সময়টা দেখার মতো সুন্দর ছিল, অত্যন্ত সুন্দর। প্রচুর মানুষ ছিল, প্রচুর দোকান ছিল, অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছিল এবং সবচেয়ে সুন্দর ছিল 3 নদীর মোহনা। এখানে সূর্যাস্তের যে আলো পড়ছিল তা দেখতে মোহনীয় ছিল, আর ছোট ছোট কিছু নৌকা ছিল। এরপর একটি রিক্সা দিয়ে আবার চলে আসলাম লঞ্চ ঘাটে। খুব সম্ভবত 50 টাকা রিক্সা ভাড়া ছিল। আমরা এবার ঠিক করলাম ডিফারেন্ট একটা লঞ্চে উঠবো। ডিফারেন্ট লঞ্চের ভিতরে আমাদের কাছে মনে হলো যে ময়ূর 10টাই বেস্ট হবে। এটা ওয়ান অফ দ্য বেস্ট লঞ্চ ঢাকা টু চাঁদপুরের মধ্যে। তো ভিতরে ঢুকে দেখি যে খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স, খুবই ভালো বসার সিট। এক কাপ রং চা খেতে খেতে পুরো লঞ্চটা একটু ঘুরে দেখলাম। ছেড়ে দিল ময়ূর 10, আমরা আবার ছুটে চললাম আমাদের বাসার দিকে, অর্থাৎ ঢাকার দিকে। মেয়েদের নামাজেরও খুব সুন্দর ব্যবস্থা আছে লঞ্চটিতে।
যান্ত্রিকতায় বোর হতে থাকলে, খানিক মফস্বলের ছোঁয়া পেতে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন চাঁদপুর। আর ঢাকা থেকে চাঁদপুর জার্নি করাটা খুবই ইজি, মানে দিনে গিয়ে দিনেই ফেরত আসতে পারবেন। আমাদের 2 জনের পার পারসন খরচ হয়েছে 800 টাকার মতো। তো এটা মানুষ ভেদে ডিফার করতে পারে, আপনারা চাইলে খরচ একটু কমাতেও পারেন, চাইলে কারো খরচটা হয়তো একটু বাড়তেই পারে, কিন্তু অ্যাভারেজে একজনের 800 টাকার মতোই খরচ যায় আর কি। সেদিন আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছিল। চাঁদ দেখতে দেখতে আমরা রাতের 8:30টার দিকে ঢাকা পৌঁছে গেলাম। আমার পার্সোনালি মনে হয় যে কম বাজেটে যদি একদিনের জন্য ঢাকা থেকে কোথাও ঘুরতে যেতে চান আপনারা ডিফারেন্ট কোনো প্লেসে, তাহলে চাঁদপুর একটা ওয়ান অফ দ্য ভালো জায়গা হতে পারে। তবে আহামরি কোনো কিছু এক্সপেক্ট না করে যাওয়াই ভালো, কারণ ওখানে দেখার মতো তেমন কিছু নেই। শুধুমাত্র একটু চাঁদপুর শহরটা ঘোরার পারপাসে যদি যান তাহলেই এই জার্নিটা আপনার অর্থ ইট হবে।